হ্যালো, আজকে ৩০শে ডিসেম্বর ২০২৪ সাল। ২০২৪ সালের শেষ হতে চলেছে। এখন ভোর প্রায় ৪টা। ভোরে প্রার্থনা শেষে যে বিষয়টি আলাপ করব সিদ্ধান্ত নিয়েছি, থাম্বনেলে লিখেছি, তা হলো বাংলাদেশ উদ্বেগজনক অর্থনীতির পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান সার্বিক যে অবস্থা দেখছি, এই ঘটনাবহুল ২০২৪ সালে যে বাংলাদেশ ইমাজিং টাইগার বা অর্থনীতি প্রবৃত্তির একটি সম্ভাবনাময় দেশ হিসেবে দেখা হচ্ছিল, যার প্রবৃত্তি ৮% উপরে ধরা হচ্ছিল, সেই অর্থনৈতিক অবস্থা দেখে আগস্টের পর থেকে বাংলাদেশের অর্থনীতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। যদিও আজকে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের খবর অনুসারে রিজার্ভ $২৬ বিলিয়ন। রিজার্ভ $২৬ বিলিয়ন, এই বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে বোঝানো হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শক্ত। কিন্তু তার পাশাপাশি বাংলাদেশ কত টাকা ঋণ শোধ করল, কত টাকা অন্যান্য খাতে ঋণ আসলো, সেগুলো হিসাবও ধরা প্রয়োজন। তার সাথে সাথে যেটি আলোচনা করা প্রয়োজন তা হলো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে বাংলাদেশের আওয়ামী লীগকরণ ১৬-১৭ বছরে যে আওয়ামী লীগকরণ করা হয়েছিল, অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছিল, তাদের প্রতি ক্ষোভ দেখাতে গিয়ে বাংলাদেশের অর্থনীতির উপরেই আঘাত এসছে। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সুতরাং এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন আলোচনা করি। বিশ্বব্যাংকের আগামী অর্থবছর ২০২৪ এবং ২৫-এ বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 0.1% কমিয়ে 5.7% হবে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্যান্য আন্তর্জাতিক মিডিয়াগুলো ধারণা করছে বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বব্যাংক যা বলছে 5.7%, তা হবে না, তা 5% হবে। এবং আমার একটি অভিমত হলো যে এই প্রবৃদ্ধি 5% অথবা অন্য কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা 4%-এ নেমে আসতে পারে। কারণ বিশ্বব্যাংক তার কিছু নীতিমালার ভিত্তিতে এই প্রবৃদ্ধির বিষয়টি হিসেব করে, কিন্তু এই প্রবৃদ্ধির হিসাবের সাথে আরও কিছু যে ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটরগুলো হয়তো বিশ্বব্যাংকের যে হিসাবের মধ্যে আসে না, সেই ইন্ডিকেটরগুলো যদি আমরা গুরুত্ব সহকারে দেখি, তাহলে প্রবৃদ্ধি 5.7% হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং বলা চলে যে এই 2024-25-এ বাংলাদেশের জিডিপি 5% অথবা 4% হবে বলে আমি মনে করছি। তবে বিশ্বব্যাংক আরও বলেছে যে উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য ও জ্বালানি ঘাটতি, আমদানির বিধিনিষেধ এবং আর্থিক খাতের দুর্বলতা অর্থনীতির উপর একটি খুবই খারাপ প্রভাব ফেলবে। বলা চলে বাংলাদেশ উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের ভারসাম্যের উপর নির্ভর করছে। 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত 10 লাখেরও বেশি লোক বেকার হয়ে গেছে বলে
বিভিন্ন বেসরকারি সূত্রে ধারণা করা হচ্ছে এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতেও এই বিষয়টি আলোচনায় এসেছে। ভারতের বিভিন্ন মিডিয়াও বিভিন্ন তথ্যের ভিত্তিতে এটি আলোচনায় এসেছে। তবে এটিকে খুব অস্বীকার করা বা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এস আলমেরই যে ৫-৬টি কারখানা বন্ধ হয়ে গেছে, তাছাড়াও গাজী হতে শুরু করে আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটের কারণে বেতন দিতে পারছে না এবং বন্ধ হওয়ার পরিস্থিতিতে গিয়েছে, সেগুলোকে হিসাব করলে এটি বলা চলে যে বাংলাদেশে প্রায় ১০ লাখেরও বেশি লোক বেকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস শিল্পের নৈরাজ্য চলছে, যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং হয়েছে। তীব্র তারল্য সংকটের কারণে অসংখ্য বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং অন্যান্য পণ্য আমদানির জন্য ঋণপত্র খুলতে সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত উদাহরণ বলবো। আমি চায়না থেকে একটি প্রজেক্টের জন্য মেশিনারি আনতে গিয়ে এলসি খুলতে গিয়ে প্রচুর পরিমাণের সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেখানে যেহেতু চায়নাদের সাথে টিটি পাঠাতে হবে, সেই টিটি পাঠাতে গিয়ে বিভিন্ন প্রকার নিয়ম কানুনে বেড়াজালে পড়ে আমার অনেক দেরি হয়েছে। তাছাড়াও আমি যখন মেশিন আনলাম, যে মেশিন আগে হয়তো ৫০-৬০ হাজার টাকা ভ্যাট ট্যাক্স এসছে বা কাস্টমস ট্যাক্স এসছে, সেটি এবারে প্রায় ৩.৫ লাখ টাকা ট্যাক্স এসছে। পাশাপাশি কাস্টমসের ঘুষ ৫০,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে, পাশাপাশি জেটিতেও ঘুষ দিতে হয়েছে প্রায় ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা, যা সিএনএফের মাধ্যমে দিয়েছি। সুতরাং সিএনএফ যদি সত্য বলে থাকে, তাহলে কাস্টমসের এবং জেডির ঘুষটিও ব্যবসায়ীদের জন্য একটি খারাপ বিষয়, এবং যদি সিএনএফ মিথ্যে বলে থাকে, তাহলে সিএনএফদের বিরুদ্ধেও কাস্টমস এবং জেডি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সর্বক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স এত বৃদ্ধির কারণে বাংলাদেশে কোনো মেশিন আনতে গিয়ে একটি হিমশিম খাওয়া অবস্থায় পড়তে হচ্ছে। ঘুষ, দুর্নীতি, পাশাপাশি ট্যাক্স ভ্যাটের বৃদ্ধি। আরও যেটি সবথেকে বিষয়, যে একটি মেশিন যখন এসছে, বলা হচ্ছে যে মেশিনে 5% পর্যন্ত অ্যাসেসরিজ গ্রান্ট করা হবে, কিন্তু আমার যে মেশিনটা এসছে, যে সেটি একটি মেশিনের ওজন যদি হয় ১.৫ টন, সেখানে মেশিনের যে স্ট্যান্ড, মেশিনের যে আনুষঙ্গিক যে বিষয় পার্টসগুলো এসছে, সেগুলো কিন্তু প্রায় 25% থেকে 30% তাদের ওজন, কিন্তু সেক্ষেত্রেও অ্যাসেসরিজগুলোরও তারা ভ্যাট ট্যাক্সের আওতায় নিয়ে এসে অ্যাসেসরিজগুলোরও তারা ভ্যাট ট্যাক্স চার্জ করেছে। তাহলে একটা মেশিন এনে কিভাবে এইভাবে ভ্যাট ট্যাক্স, একটি কনভেয়ার বেল্টের পর্যন্ত ট্যাক্স দিতে হয়, তাহলে কিভাবে একজন ব্যবসায়ী কিভাবে একটি মেশিন বাংলাদেশে আনবে এবং ব্যবসা করবে? পাশাপাশি যে এই মেশিনগুলো আনার পরে, যে প্রজেক্টকে লক্ষ্য করে এই মেশিনগুলো আনা হয়েছে, এই ৫ই আগস্টের পরে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়াতে এবং অনেক প্রজেক্টে নিয়ে অনেক সমস্যার কারণে এই মেশিনগুলো এনেও যে ব্যবসায়ী হিসেবে আমি পড়েছি এক বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। এভাবে আমার মতন আরও অনেক ব্যবসায়ী এই ৫ই আগস্টের পরে ইনভেস্ট করে এই ৫ই আগস্টের পরে ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং বলা যায় ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিকূল ঘটনার কারণে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। তাই বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান ঋণের কারণে অর্থনৈতিক বা আর্থিক অবস্থা বর্তমানে ভালো নয়। গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতি উত্তাল। শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শেখ হাসিনার ক্ষমতাচ্যুত পর বাংলাদেশ তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে এবং উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে। দ্রুত বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। ঊর্ধ্বমুখী ঋণ, জ্বালানির উচ্চ মূল্য এবং ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশের টেক্সটাইল শিল্প যা রপ্তানির ৮০% এবং জিডিপির ১৫% তার সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।
জুন 2024 পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল $103.8 বিলিয়ন। দেশের ঋণ টু জিডিপি অনুপাত 37.9%। উদ্বেগজনক বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষুণ্ণ করেছে। আমি যা কিছুক্ষণ আগে বললাম যে আমরা এখন বিনিয়োগ করতে ভয় পাচ্ছি, কারণ এই যে বিনিয়োগ করে একটি প্রজেক্টের কারণে বিভিন্ন মেশিন এনে বিনিয়োগ করে এখন আমরা এই কাজটি না পাওয়ার কারণে, এই কাজটি বাতিল হয়ে যাওয়ার কারণে, বা কাজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, বা কাজটা অন্য জায়গায় চলে যাওয়ার কারণে আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতিগ্রস্ততার কারণে আমিও সাহস পাচ্ছি না আর নতুন কোনো প্রকল্পের জন্য মেশিন আনতে বা নতুন কোনো প্রকল্পের কথা চিন্তা করতে। সেভাবে বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীরাও এখন আর বাংলাদেশে ইনভেস্ট করতে আর কোনো ধরনের বিনিয়োগ করতে আর কোনো ধরনের সাহস পাচ্ছে না, তারা আস্থা হারিয়েছে। পরিস্থিতি শোচনীয় এবং অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হয়ে উঠছে। অর্থনৈতিক মন্দা ঠেকাতে বাংলাদেশ IMF এর কাছে ঋণ চেয়েছে। IMF $4.5 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয়েছে। এখন বাংলাদেশ কি তবে মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে বেল আউট করার জন্য তৃতীয় দক্ষিণ এশিয়ার দেশ হয়ে উঠছে? আশঙ্কার কথা হচ্ছে যে বাংলাদেশ একসময় শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য দিয়েছিল, যে পাকিস্তান বাংলাদেশের কাছে অর্থ সাহায্য চেয়েছিল, সে বাংলাদেশে এখন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পথ ধরেছে। সুতরাং বাংলাদেশ কি তবে বেল আউট হওয়ার জন্য তৃতীয় দক্ষিণ এশীয় দেশ হয়ে উঠছে? ইতিমধ্যে অনেক বাইং হাউস, যার বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং EU দেশগুলোতে পোশাক রপ্তানি করে, তাদের অফিস বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ কি তবে একটি উদ্বেগজনক অর্থনৈতিক পতনের দিকে যাচ্ছে? জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তীব্র দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে। বাংলাদেশের জনসংখ্যা এখন আসলে একটি তীব্র দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আমার অফিসের, আমার ফ্যাক্টরির এবং আমার যে সার্ভিস স্টাফদের অবস্থা দেখে আমি নিজেই শঙ্কিত। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতির কারণে তারা অনেকটা প্রোটিনযুক্ত খাবার খাওয়াই ছেড়ে দিয়েছে। আমার ফ্যাক্টরিতে আমার একজন ড্রিলার, তাকে আমি দেখলাম সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আরেকজন ডিলারকে দেখলাম সে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় আছে। যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তখন ডাক্তার বলল দীর্ঘদিন যাবত প্রোটিনযুক্ত খাদ্য না খাওয়ার কারণে, ভিটামিনের ঘাটতির কারণে তার এখন উঠে দাঁড়ানোর সমস্যা মতো অবস্থা নাই। আমরা যদি গ্রামে গঞ্জে যাই, তাহলে গ্রামে গঞ্জে যদি যাওয়া হয় তাহলে দেখা যাবে যে গ্রামে গঞ্জে আসলে প্রোটিনযুক্ত খাবার না খাবার কারণে একটি নীরব দুর্ভিক্ষই চলছে। খাদ্য বলতে যা বোঝায় তা গ্রহণ করার জন্য মানুষের এখন তা ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তীব্র দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে। গার্মেন্টস সেক্টরে বেশিরভাগই তাদের চাকরি হারানোর ঝুঁকিতে আছে। আল কায়দা, ইসলামিক স্টেট, হিজবুত তাহরির ও হেফাজতে ইসলামের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাবের কারণে আন্তর্জাতিক ক্রেতারা ইতিমধ্যেই তাদের অর্ডারগুলো বিকল্প দেশে স্থানান্তরিত করেছে। উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যা বাংলাদেশে একসময় এশিয়ার উদীয়মান অর্থনৈতিক তারকা হিসেবে দেখা হতো, সেটি বর্তমানে আরেকটি লিবিয়া, ইরাক বা পাকিস্তান, শ্রীলঙ্কার হওয়ার পথে। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন ও জর্জ সোরেসের মতো ব্যক্তিত্বদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। 8ই ডিসেম্বর 2024 সালে জর্জ মার্ক মার্লস ব্রাউন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি এবং UNDPর সাবেক প্রধান ইউনূসের সাথে একটি দীর্ঘ বৈঠক করেছেন। ব্রাউন IMF ও বিশ্ব ব্যাংকের একজন উপদেষ্টা এবং জর্জ সোরেসের সাথে তার যোগাযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025 যদি কার্যভার গ্রহণ করার পর পরিস্থিতি অবনতি হতে পারে ডক্টর ইউনূসের জন্য। কারণ ডক্টর ইউনূস ট্রাম্পের একজন সমালোচক হিসেবে পরিচিত। তাই ট্রাম্প প্রশাসন বাংলাদেশি রপ্তানি, ভিসা বিধিনিষেধ এবং ইউনূস ও তার সহযোগীদের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রের ইউনূসের ব্যবসায়িক উদ্যোগের
তদন্ত, গ্রামীণ আমেরিকা সহ যেখানে হিলারি ক্লিন্টন জড়িত তার কার্যকলাপ নিয়ে নাড়াচাড়া শুরু করতে পারে। এবং আমরা দেখেছি যে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীরা একটি বিশাল সমাবেশ করেছে। ভারতীয় মার্কিন যে নাগরিকরা আছে তারা অলরেডি ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করেছে যাতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর এবং অর্থনীতির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেখানে একজন ডাক্তার ভরত দেশাই তিনি পিটিআইকে গর্ব করে এই বিষয়টি জানিয়েছে। তার মানে ভারত চাইছে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসুক, এবং ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে তার বিভিন্ন টুইটে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর এবং বাংলাদেশের সনাতন ধর্মীয়দের অত্যাচার হচ্ছে এই বিষয়টি বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি টুইট করেছেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেওয়ার পরে ডক্টর ইউনূসের জন্য একটি নেতিবাচক সংবাদ হয়ে আসতে পারে। তার আরেকটি উদাহরণ দিতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা স্যার মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। সেখানে তিনি সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে সেগুলো উনি তুলে ধরেছেন। পাশাপাশি উনি ডক্টর ইউনূসকে অনেক সুনাম করেছে বা পাশে থাকার কথা বলেছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন বলে জানা যাচ্ছে। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে এই মার্কিন নিরাপত্তা উপদেষ্টার কয়েকদিন আগে বৈঠক হয়েছে। অর্থাৎ মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার আগে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। এবং আমরা জানতে পাচ্ছি যে জয়শঙ্কর যখন মার্কিন পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন তখন তিনি বাংলাদেশের বিষয়টি তুলে ধরেছেন বা বাংলাদেশের বিষয়টি নিয়ে উনি আলোচনা করেছেন বলে আমরা অসমর্থিত সূত্রে জানতে পারছি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর একটি চাপ আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তন ইউনূস ও তার উপদেষ্টাদের জন্য সরাসরি চ্যালেঞ্জ। এটি ডক্টর ইউনূসকে নির্বাচনের মাধ্যমে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করতে পারে। আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য মরিয়া ডক্টর ইউনূস ঢাকায় একটি মত বিনিময় সভার আয়োজন করেন, যাতে দাবি করেন যে 28 জন ইউই রাষ্ট্রদূত তার সরকারের সাথে সংহতি প্রকাশ করতে অংশ নেবেন। কিন্তু বাস্তবে দেখা যায় মাত্র 18 জন উপস্থিত ছিলেন, ইউই রাজ্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই জুনিয়র র্যাঙ্কিং কর্মকর্তা ছিলেন, যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সমালোচনামূলক প্রশ্ন উত্থাপন করেছিল, যা ডক্টর ইউনূসের জন্য আন্তর্জাতিক সমর্থন হ্রাসের ইঙ্গিত দেয়। সুতরাং যেটা আমি আগেও ধারণা করছিলাম, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনূসের উপর একটি চাপ সৃষ্টি হতে পারে। সেখানে আমরা দেখছি যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও মানবাধিকার বিষয় নিয়ে ডক্টর ইউনূসকে ছাড় দিচ্ছে না। বাংলাদেশে বিপর্যয়কর অর্থনীতি সংকট, বর্তমান সরকারের বিতর্কিত নীতি দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। হিন্দুদের বিরোধী মনোভাব এবং পাকিস্তানপন্থী নীতি এই অঞ্চলে উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক ও ভূরাজনীতির সাথে এবং দেশের ভেতরের বিরোধিতা গতি লাভ করলে ডক্টর ইউনূস ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তার শাসনের মেয়াদ শেষ করতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন আভ্যন্তরীণ রাজনীতির অবস্থা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের একটি শুকনো ভারসাম্যের উপর নির্ভর করছে। তীব্র অর্থনৈতিক সংকটে ভোগা বাংলাদেশে ইতিমধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে। বাংলাদেশের প্রায় 54 লক্ষ কর্মী চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কাজ হারাতে পারেন, তা উল্লেখ করা হয়েছে সরকারি সংস্থা A2I এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO গবেষণায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক কাজী মুহাইমিন উস সাকিব জানান, তাদের আশঙ্কা যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে 27 লাখ, ফার্নিচার শিল্পে প্রায় 14 লাখ, কৃষিপণ্য পর্যটন শিল্পে প্রায় 12 লাখ এবং চামড়া শিল্পে প্রায় 1 লাখ কর্মী চাকরি হারাতে পারেন। তবে এটি আরও সময় সাপেক্ষ ব্যাপার, এখন না।
ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারি 2025-এ কার্যভার গ্রহণ করার পর বাংলাদেশের টেক্সটাইল শিল্পে ট্রাম্পের বাণিজ্য নীতির প্রভাব পড়তে পারে। বাংলাদেশের তৈরি পোশাক সেক্টর সহ বিশ্বব্যাপী শিল্পগুলো বাণিজ্য নীতি, শুল্ক এবং আন্তর্জাতিক সম্পর্কের সম্ভাব্য প্রভাব পড়তে পারে। ট্রাম্পের প্রশাসন পোশাক খাতে আভ্যন্তরীণ উৎপাদন জোরদার করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানি প্রভাবিত করতে পারে। তবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি থাকা সত্ত্বেও টেক্সটাইলগুলোতে পণ্য সংস্থাপন সমস্ত ক্ষেত্রে অবিলম্বে বা সম্ভাব্য নাও হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের নীতি বাংলাদেশের আরএমজি সেক্টরের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ দুটোই নিয়ে আসবে। চীনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধির সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিকে শক্তিশালী করতে পারে। এবং আজকে যে সংবাদ সেটাতে দেখা যাচ্ছে যে রাশিয়ার অনেক পোশাক শিল্প বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের জন্য যে একটা সমস্যা যেমন তৈরি হতে পারে, কিন্তু সম্ভাবনার দ্বারও খুলে দিতে পারে। এটি নির্ভর করবে বাংলাদেশ সরকার কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে তার উপর। তবে সামগ্রিকভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে বাংলাদেশ উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। 2025 সাল হবে বাংলাদেশের জন্য অর্থনীতির একটি চরম বিপর্যয়কর অবস্থা। ধন্যবাদ।